ইংরেজরা আসার আগে আমাদের হাইট ছিল 6 ফিট প্লাস এভারেজ। অ্যাভারেজ, সেটা এখন আমাদের 5.5 ফিট। দেখা যায় তারা মোটামুটি এই গোল মাঝখানটা সবচেয়ে চওড়া, মানে হয়তো 26, 48, 26। ভাই মোটামুটি আপনার কাছে কি মনে হয়, ধরেন আমরা যদি মানব সভ্যতার অতীত ইতিহাস যতটুকুই জানি, সো সেদিক থেকে আপনার কি মনে হয় যে সভ্যতা আসলে কোন দিকে যাচ্ছে? বুড়ো হয়ে গেলে তো আল্লাহ বলবে যে তুমি যুব বয়সে দাঁড়িয়ে রাখো নাই কেন, তো রিস্কটা না নেই। হ্যাঁ, একটু চালাকির মধ্যে থেকে আল্লাহর সাথে একটা মানে একটু সঠিক লাইনে থাকার চেষ্টা আর কি। 3 বেলায় পেট ভরে খাওয়ার তুলনায় আধা পেটা করে পুষ্টিকর খাবার যদি 3 বেলা খাই, তাহলে আমরা সুস্থ থাকবো। না হলে আমাদের হয়ে যাবে, দেহ হয়ে যাবে গোপাল ভাঁড়ের মতো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভাইয়ার পরিচয়টা খুব ছোট্ট করে দিয়ে নেই। তো ভাইয়া একজন উদ্যোক্তা। তো ভাইয়ের বেশ কয়েকটা উদ্যোগ আছে, যেমন প্রজেক্ট বর্গা, তারপর কুড়ে ঘর, আবার ফ্রেশিজ ফার্ম। সো এই বিষয়গুলো কি, এগুলো কিভাবে ভাইয়া গড়ে তুললেন এবং এগুলো নিয়ে কি কি কার্যক্রম হচ্ছে, সেই আলোচনায় আমরা আস্তে আস্তে ভাইয়ার সাথে আলাপ করতে করতে যাব। তবে ভাইয়ার সাথে আজকে মোর ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করব, এবং আমাদের আলোচনা শুরুর আগেই আমরা যখন ওয়ার্ম আপ করছিলাম, তখনই আসলে আলোচনাটা বেশ ইন্টারেস্টিং পর্যায়ে চলে গিয়েছিল। সো দর্শক অ্যান্টিসিপেট করতে পারেন, আজকে বেশ অন্যরকম একটা আলোচনা হবে। কি বলেন ভাইয়া? দেখা যাক। শুরুতেই ভাইয়া যে জিনিসটা মাথায় ঘুরছিল, সেটা হচ্ছে যে ইদানিং বেশ কিছু টার্মিনোলজি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, বা আমরাও কথাবার্তা বলতে গেলে বিভিন্ন আড্ডায় আলোচনা এগুলো উঠে আসছে বারবারে। ধরেন আমি যদি ইসলামিক এসকাটোলজির কথা বলি, যে শেষ সময়কার জন্য যে ভবিষ্যৎবাণীগুলো, তার মধ্যে দাজ্জালের কথা আছে, যে দাজ্জাল ফুডের সব কন্ট্রোল নিয়ে নিবে। ইভেন আমি যদি হিন্দু মিথোলজির কথাও বলি, ওখানে অনেকগুলো যুগে ভাগ করা, যে সত্যযুগ থেকে শুরু, লাস্টে একদম ধ্বংসের আগে কলিযুগ। তো কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী এরকম যে কলিযুগে সবকিছু ইভিল পিপলদের হাতে চলে যাবে, এরকম যে একদম ধ্বংসের দ্বার প্রান্তে সবকিছু। তো ফুড ইন্ডাস্ট্রি নিয়েও তো আমরা এরকম বেশ কিছু জিনিস শুনতে পাই। ফুড পলিটিক্স বলে একটা টার্ম আছে। সো এই ব্যাপারটাকে আপনি, যেহেতু ভাইয়া এই ইন্ডাস্ট্রির সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িত, সো এই দিকটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের তো দখল হয়েই গেছে, কিছু নাই আর। হ্যাঁ, আমাদের হাতে এখন বীজ নাই। বেগুনের আমাদের জাত ছিল 64 জেলায় 248টা জাত, 248টা 64 ডিস্ট্রিক্টে। এখন বিটি বেগুন ছেড়ে যাচ্ছে। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিটি বেগুনের চাষি বাংলাদেশে। বাংলাদেশে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। ইউরোপে নিষিদ্ধ। মানে কনটেক্সটে একটু দিয়ে নেই। বিটি বেগুন জেনেটিক্যালি মডিফাইড একটা বেগুন। নরমালি তো বেগুনে পোকা ধরে। তো ওই বিটি মানে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। সো এটা একটা ব্যাকটেরিয়া ও একটা প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনটা ওই বেগুনে যেই পোকা কামড় দেয়, ওই পোকাটা মরে যায় টাইপের, এরকম একটা অবস্থা। ওই পোকার জন্য এটা বিষ। আমাদের জন্য বিষ কি না সেটা অন্য আলোচনা, কিন্তু ওই পোকার জন্য এটা বিষ। সো এই জেনেটিক্যালি মডিফাইড বেগুন যেটা, এটা বিটি বেগুন। সো এটা এটা আমারও ভাইয়া জানা ছিল না, টু বি অনেস্ট, যে বাংলাদেশে বিটি বেগুনের চাষি সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। সংখ্যাটা কিরকম হইতে পারে ভাইয়া? 2021-এ ছিল 30,000-এর মতো, 21-22-এর দিকে। বিটি বেগুনের এটা বাংলাদেশে যৌথভাবে শুরু হয় বাংলাদেশে 2006-এ। বাংলাদেশ, ভারত এবং ফিলিপাইনে। 2010-এ ভারত বন্ধ করে দেয়, এরপরে ফিলিপাইন বন্ধ করে দেয়। আমাদের দেশে তড়িঘড়ি এই বিষয়ে কোনো জিএমও বা এই বিষয়ে কোনো আইনই ছিল না, নীতিমালা ছিল না। এটা 2011-12 সনে দ্রুততার সাথে এটা তৈরি করা হয়। আচ্ছা, এবং বাংলাদেশে বিটি বেগুনের পার্টনার, এটা প্রসেসটা যেটা, সেটা মনসান্টো গ্রুপের সাথে ভারতীয় একটা কোম্পানি, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, ওরা বাংলাদেশ এটা বাড়ি এর সাথে সম্পৃক্ত, বাড়ি এটা প্রমোট করতেছে। এবং এটা জেলায় জেলায় যে প্রদর্শনীগুলো হয় সেগুলো থেকে সরকারিভাবে প্রমোট করা হচ্ছে আর কি, কাইন্ড অফ। এবং এর সাথে কর্নেল ইউনিভার্সিটি জড়িত, আমাদের অনেক স্কলারশিপরা নিয়ে যাচ্ছে। তো ফ্যাক্ট হচ্ছে যে ফিলিপাইনে নিষিদ্ধ, ভারতে নিষিদ্ধ, ইউরোপে নিষিদ্ধ, শুধু বাংলাদেশে চলতেছে। মানে জিনিসটা স্ট্রেঞ্জ না, যে যারা এই জিনিসগুলো তৈরি করলো তাদের জায়গায় এই জিনিসটা নিষিদ্ধ। পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো গিনিপিগ দরকার না, আমরা তো গিনিপিগ। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। আমাদের কাছে তো আমাদের দখলে নাই, আমরা শেষ।
আমাদের 3500 কোটি টাকার বীজের মার্কেটে 3300 কোটি টাকা আমরা আমদানি করি, আর 200 কোটি টাকার বাজার শুধু লোকাল মার্কেটে আছে। আমরা যদি কোনো ফসল করতে চাই, আমাদের মিডিয়া বুঝায় যে আমাদের লোকাল বীজে ফসল ভালো হয় না, বেশি উৎপাদন দরকার, হাইব্রিড দরকার। হাইব্রিড না হলে আমাদের যে এত এই যে আমরা একটা কোশ্চেনে মাঝে মাঝেই পাই আর কি, আমার কাছেও আসে, আমি করি যে হাইব্রিড না হলে এত মানুষকে খাওয়াবে কি? এখন আমরা পেট ভরে খাবো না পুষ্টিকর খাবার খাবো? গরু কথা বলছিলাম আমরা আলোচনা শুরুর আগে, যেটা যে একটা গরু আমরা যদি ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা ব্রিড খুঁজি, সবচেয়ে সেরা ব্রিডের মধ্যে সেরা হয় না যে এই বডি বিল্ডার সবচেয়ে সেরা, তো এই গরুটা সবচেয়ে ভালো, প্রতি বছর বাচ্চা দিচ্ছে, কন্টিনিউয়াসলি বাচ্চা দিচ্ছে, দুধের পরিমাণও ভালো। এটা গুগল করলে দেখা যাবে যে সবচেয়ে চিকন এবং হাড় জিরে মানে হাড় বের হয়ে আছে, এই গরুটাই সবচেয়ে নাকি ভালো। খুব নাদুস নতুস বডি বিল্ডার এ ভালো না। হ্যাঁ, তো আমরা যে বেশি খাবো, আমাদের খাবার উৎপাদন অনেক বেশি দরকার নাকি পুষ্টিকর খাবার সঠিক পরিমাণে দরকার, এইটা গুরুত্বপূর্ণ। এখন থেকে ধরে আমরা যদি ধরি 30 বছর আগের কথা চিন্তা করি, আমাদের যে মুরব্বী ছিল, খুব কম লোক আছে যারা হচ্ছে সিলিন্ডার লুক, মানে রাউন্ড শেপ বডি আর কি, যেটা গুলশান বনানীর দিকে আমি বললাম আর কি, হাস্যকর হলো সত্য যে ওই এলাকার লোকজন ম্যাক্সিমাম দেখা যায়, যদি বসুন্ধরা আবাসিকে যায়, আমি লোকজনের ফিটনেস পিছন থেকে খেয়াল করি কি অবস্থা। হ্যাঁ, দেখা যায় তারা মোটামুটি এই গোল মাঝখানটা সবচেয়ে চওড়া, মানে হয়তো 26, 48, 26, তো হাস্যকর ব্যাপার আর কি। তো এদের অনেকগুলো সমস্যা হয়, এদের প্রজনন ক্ষমতা একেবারেই খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। দেন এরা ডেফিনেটলি হার্টের সমস্যা পড়বে, ডায়াবেটিস বা অন্যান্য যে প্রবলেমগুলো আছে, মানে এটা কারখানা আর কি, রোগের কারখানা হয়ে গেছে, ওবেসিটির যত অ্যাডভার্স ইফেক্ট যত ফুললি। তো এখন আমাদের আগের, এখন তো 50 বছর আগে তো আমাদের হাইব্রিড ছিল না, আমাদের দেশি বীজ ছিল, আমাদের খাবার ওই পরিমাণে ছিল না। আমরা হয়তো ডিম খেতাম, বাড়ির যে মুরগি সেটা ডিম খেতাম, আমাদের বাড়ির যে সবজি উঠোনে সেটা খেতাম, টোটালি ন্যাচারাল, অর্গানিক না, ন্যাচারাল ভাবে যতটুকু হচ্ছে অতটুকুই। তো আমরা এখন পর্যন্ত যত জায়গায় আমরা দেখছি যে যেখানে আমরা প্রকৃতির বিরুদ্ধে একটা কাজ করছি, হ্যাঁ, সেটা রেজাল্ট কখনোই ভালো হয় নাই, সেটা খাবারের ক্ষেত্রে হোক, প্রকৃতির ক্ষেত্রে হোক, নদী বা বাঁধের ক্ষেত্রে হোক। ফারাক্কা বাঁধের কারণে বিহারের লোকজন খুবই কষ্টে আছে, প্রতি বছর বন্যা হচ্ছে। বর্ডার তো পলিটিক্যাল বর্ডার, নদীর তো আর বর্ডার নাই। হ্যাঁ, তো ফারাক্কা বাঁধের কারণে আমাদের চাইতে ভারত কতখানি বেশি ক্ষতিগ্রস্ত, এটা হিসাব করতে গেলেও মাথা খারাপ হয়ে যায়। এখন আরএলসি তো ধ্বংস হয়ে গেছে। তো এই পুরো জিনিসটা যেটা ডিজাইন করা হচ্ছে, যে আমরা দাজ্জালের কথা বললাম যেটা, বা এরকম, অথবা ঘোর কলিকালের কথা বলছি যেটা, হ্যাঁ, তো যে কোনো ধর্মের দিকে যাই ব্যাপারটা একই রকমই দাঁড়ায়। সঠিক ন্যায় সেটা সবসময় ন্যায়। হ্যাঁ, কোনো ধর্মই তো বলতেছে না যে তুমি আরেক ধর্মের মানুষকে হত্যা করে ফেলো। হ্যাঁ, প্রত্যেকে নিরাপত্তা দিচ্ছে। গৌতম বুদ্ধও বলছে সব পৃথিবীর জগতের সকল প্রাণী সুখী হোক। এটা আমার খুবই প্রিয় একটা ওয়ার্ড আর কি, অনেক সময় মনে করি আর কি। এখন যদি আমরা যেটা কর্পোরেট বলতেছি, দাজ্জাল না বলে আমরা কর্পোরেট বলি টার্মটাকে, কর্পোরেটটা সবকিছু দখল নিয়ে নেবে। আমাদের মুরগির দখল কর্পোরেট নিয়ে ফেলছে, তারা ইচ্ছে মতো আমাদেরকে পিং পং বলের মতো প্রাইস গেম খেলে। এখন শুনতেছি যে আমাদের লোকাল গরু বাদ দিয়ে বিদেশি গরু আমদানি করা হবে। আমাদের জন্য বিদেশি গরু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, বিদেশি গরুর দুধ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। প্রকৃতির বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে যে ফসল, যে ব্রিড আমাদের এখানে পাঠাইছেন, সেটা বাইরে গিয়ে যখনই আমরা যাব, এটা ফলাফল আলটিমেটলি ভালো হবে না। আর দখলের কথা যদি বলি, তাহলে সেটা হচ্ছে যে বীজের দখল হয়ে গেছে, যে হাইব্রিড বীজ। আমাদের যে কোনো সবজি করতে চাই, আমাকে বীজটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। আগে বোতলের ভেতরে হোক, বাঁশের ভেতরে হোক, মাটির পাতিলে হোক, বীজটা রেখে দেওয়া হতো। এখন সেটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়, সেটা তো বিদেশ থেকেই আসতেছে। তাহলে আমাদের বাজারটা তারা নিয়ে ফেলছে। একইভাবে কৃষকের ছেলে আর কৃষক হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তারা চাচ্ছে না, কর্পোরেটরা চাচ্ছে না তারা তাই হোক। আমাদের জমিগুলো তাদের হাতে চলে যাবে, তারা তখন আমাদেরকে প্রাইসের মতো পিং পং বলে খেলবে। আলটিমেট কন্ট্রোল, টোটাল কন্ট্রোল। হ্যাঁ, পুষ্টির অবস্থা কি আসলে হচ্ছে, মানে
কত আগে হচ্ছে ডিফারেন্ট ছিল বা ভালো ছিল? আমি যদি 50 বছর আগের কথা বললেন যখন হাইব্রিড ছিল না। আমি যদি তারও আগে যাই, ধরেন হচ্ছে এই উপমহাদেশে ব্রিটিশ শাসন আসারও আগে। হুম। যদি আমরা হচ্ছে ইতিহাস ঘাঁটি তখন দেখা যায় যে এই অঞ্চলের মানুষজন কিন্তু হচ্ছে বেশ সচ্ছল ছিল। সাধারণ মানুষ মানে বলব না যে খুব জাঁকজমকপূর্ণ হচ্ছে অতি বড়লোক এরকম ছিল, বাট সচ্ছল ছিল। কারণ মাটি তো উর্বর, খুব অল্প পরিশ্রমে হচ্ছে ফসল ফলতো। তারা হচ্ছে খেয়ে পরে খুব ইজিলি বেঁচে থাকতে পারত। খুব ইজি আবার লিটারাল অর্থে বলছি না, যে পরিশ্রম তো ডেফিনিটলি করতেই হতো। কিন্তু তারপরে আবার দেখা গেল যে ব্রিটিশ শাসন আসার পরে কি হলো, দুর্ভিক্ষ পর্যন্ত হয়ে গেল। যে এলাকার মানুষ হচ্ছে না খেয়ে মরার কথা চিন্তাও করতো না, সেই অঞ্চলের মানুষজন হচ্ছে না খেয়ে মরা শুরু করলো। সো এইটা কি পুষ্টিগত দিক থেকে কোনো একটা মেজর শিফট? বিশাল। এটা হাইটের ক্ষেত্রেই চিন্তা করি যদি আমরা, যেটা বলছেন সেটা হচ্ছে যে ইংরেজরা আসার আগে আমাদের হাইট ছিল 6 ফিট প্লাস এভারেজ। সেটা এখন আমাদের 5.5 ফিট। আর ইংরেজদের ছিল 5.5 ফিট, 5 ফিট 6, তারা হয়ে গেল এখন 6 ফিট 6.5 ফিট। সো পুষ্টিকর খাবারটাও তারা নিয়ে গেছে, আমাদেরকে দুর্ভিক্ষে ফেলে দিছে। তো আমাদের দেহ ওটাকে অ্যাডপ্ট করে নেওয়ার চেষ্টা করছে, যে সামনে হয়তো দুর্ভিক্ষ আসবে, আমাদের পেট মোটা হয়ে যাচ্ছে, আমরা দেহ ছোট হয়ে যাচ্ছে, আমাদের মাসল বিল ঠিক মতো হচ্ছে না। আলেকজান্ডার তো বাংলাদেশ আক্রমণ করার সাহস পায় নাই, সে তো ফেরত চলে গেছে, কারণ আমরা দৈহিকভাবে খুব শক্তিশালী ছিলাম, আমাদের হাতে ছিল। হ্যাঁ, তো 2300 বছর আগের হিসাব করি আর এখনকার হিসাব করলে তো ওটা আসে না, হয় না। এমনকি এটা কি বলে, আর্যরাও তো পারে নাই, তারা শেষ পর্যন্ত ওদের মেয়েদেরকে পাঠাতে হয়েছে যুদ্ধ করার জন্য অসুরের বিরুদ্ধে, তাই না? দুর্গাকে তো একটা প্রতীকী। এখন আমাদের এখানকার যারা বীর যোদ্ধা ছিল অসুর বা অসুর রাজা, তারা তো মেয়েদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, তারা ন্যায়বান ছিল, সেই সুযোগে তো আর্যরা দখল করে নিল, কিন্তু আসলে তো পারে নাই। তাহলে এই যে পুষ্টিকর খাবারের বেলায় রিসেন্ট যে টার্মগুলো আমরা শুনি, কাইন্ড অফ ধরেন মার্কেটে অনেক খাবার এখন হচ্ছে বাজারজাত করা হয় অর্গানিক বা হচ্ছে ন্যাচারাল এই ট্যাগগুলো দিয়ে, এবং সবাই হচ্ছে প্রমোট করে যে হ্যাঁ আমাদের অর্গানিক খাওয়া উচিত, আমাদের হচ্ছে ন্যাচারাল খাওয়া উচিত। বাট ফুড ইন্ডাস্ট্রির একজন হিসাবে যদি আপনার কাছ থেকে এটার পিছনের জিনিসটা জানতে চাই, যে যেগুলোকে হচ্ছে অর্গানিক বা ন্যাচারাল ট্যাগ লাগিয়ে হচ্ছে বাজারজাত করা হয়, সো এটা আসলে কতটুকু অর্গানিক বা কতটুকু ন্যাচারাল, নাকি আসলে আমরা এই অর্গানিক বা ন্যাচারালের মোড়কে আবার হচ্ছে যেই লাউ সেই কদু সেটাই খাচ্ছি, বাট একটু বেশি প্রাইস দিয়ে? বেশি প্রাইসিং এ না যাই। আচ্ছা, একটা হচ্ছে কি, মানুষ সচেতন হচ্ছে, অর্গানিক খাবার নিয়ে যারা ব্যবসা করার চেষ্টা করতেছেন তাদেরকে সাধুবাদ। তারা রিয়েলি অর্গানিক দিতে পারতেছে না সেটা আলাদা আলোচনা। তারা আসলে যারা অর্গানিক বলে বিক্রি করতেছে, তারা আসলে কেউই অর্গানিক বিক্রি করতেছে না। সামুদ্রিক মাছ এটা ঠিক আছে, এটা প্রাকৃতিক, মধু প্রাকৃতিক, কিন্তু আমি অর্গানিক লাউ বিক্রি করতেছি, অর্গানিক সবজি বিক্রি করতেছি বা অর্গানিক, এগুলো ঠিক না। আচ্ছা, এটা টোটালি রং। হয় যে ওই ব্যবসায়ী এটাকে সে জানে না অর্গানিক কি, অথবা সে জেনে শুনে মিথ্যা বলতেছে। বাট এই চান্সটা করে যে ব্যবসাটা দাঁড় হচ্ছে, এটা এক্সপান্ড করুক, ব্যবসাটা দাঁড়াক। হ্যাঁ, আমরা পুরোপুরির বিপক্ষেও না যাই, কারণ হচ্ছে এইটুকু না জান, মানে এটা শুরু হলে একটা ক্রেতা শ্রেণীর তো চাহিদাটা তৈরি হোক। তারপর সত্যি যারা অর্গানিক করতে চায়, বাংলাদেশে অ্যাকচুয়ালি অর্গানিক করা পসিবল না। হ্যাঁ, মিনিমাম পেস্টিসাইড ইউজটা হোক, সচেতনতাটা বাড়ুক। আমরা বাজারে গেলে চকচকা বেগুনটা খুঁজি, হ্যাঁ, সবচেয়ে সেরা, মানে যেটা দেখতে সবচেয়ে সুন্দর, যেটা একটু বাঁকা তারা, যেটাতে পোকা কামড় দিচ্ছে, সেটা আমরা খেতে চাই না। অথচ পোকা কামড় দেওয়া যেটা, সেটা কিন্তু ওই বাগানের বা ওই ফসলের খেতে সবচেয়ে সেরা ফসল, ওটাতে কীটনাশকটা কম পড়ছে, এই জন্যই পোকা এটাকে খেতে, এই জন্য পোকা ওটা খেতে যাচ্ছে। আর বিটি বেগুনের কথা যদি বলি, যেটা ছিল, একটা মৌমাছি ওখানে কামড় দিল, দেশে মারা গেল। তো মৌমাছি যদি এভাবে গণহারে মারা যেতে থাকে, তাহলে পৃথিবী তার পরবর্তীতে মাত্র 8 বছর টিকে থাকবে, যদি পৃথিবীতে মৌমাছিটা না থাকে। এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক এলাকায়, গত বছরের আগের বছর দেখা গেছে যে তরমুজ যে এলাকাগুলোতে চাষ হয়, সেখানে পরাগায়নের জন্য হাত পরাগায়ন ইউজ করতে হচ্ছে, কারণ নাই। তারপরে যে এটাকে কি পেঁয়াজের যে বীজ উৎপাদন হয়, প্রতিদিন সকালে প্রত্যেকটা পেঁয়াজের কে ছুঁয়ে দিতে হয়, পেঁয়াজের বীজে যে ফুলের মতো থাকে, ফুলটাকে ছুঁয়ে দিতে হয় হাত দিয়ে। কেন? একটা ফুল থেকে আরেকটা ক্রস পরাগায়ন হচ্ছে, এটা তো আগে দরকার ছিল না। তো কীটনাশক দিয়ে আমরা শুধু মৌমাছি মারতেছি তা না, অন্যান্য
পোকা দুই ধরনের আছে, একটা মাংসাশী, একটা উদ্ভিদ। আমাদের ফসলের জন্য ক্ষতিকর হচ্ছে যেটা হচ্ছে আমাদের ফসল খাচ্ছে, কিন্তু যেটা ফসল খাচ্ছে না ওই পোকাকে ধরে খাচ্ছে মাংসাশী, এটা দুটো মিলে ব্যালেন্স করতেছে। আমরা যখন দুটাকে মেরে ফেলতেছি তখন ওখানে ওরা রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা অনেকটা হিরোইন খাওয়ার মতো। আজকে 1 পুড়িয়াতে হয়, 1 বছর পর 2 পুড়িয়া লাগে, 4 বছর পর 5 পুড়িয়া লাগে, তারপর একসময় কিছুই হয় না। বগুড়াতে, মোকামতলা, শিবগঞ্জে কিছু জায়গা আছে, বা যশোরের গদখালি, মানে যেখানে বেশি প্রচুর সবজি উৎপাদন হয়, সবজির ভান্ডার বলি আমরা, ওই এলাকার জমিগুলোতে, অনেকগুলো জমিতে এখন আর বেগুনি উৎপাদন হচ্ছে না। জমিতে আমরা সার বিষ দিয়ে এত পরিমাণে দিছি, ওই গাছে আর ভালো মতো ফসল হচ্ছে না। তাহলে উপায় কি? ওই জমিটাকে 10 বছর ফালায় রাখা, ল্যান্ড রিটায়ারমেন্টে ফালায় রাখা, ও নিজে নিজে হিল ঠিকঠাক করে ফেলবে। আচ্ছা, ওখানে এর মধ্যে কিছু করা যাবে না? ওই যে ফসল ভালো হবে না, ওর তো ডোজ বেড়ে গেছে, এখন তো সে মারা গেছে, প্রায় আইসিইউতে আছে, ডোজ বাড়ায় দিয়ে দিয়ে এই অবস্থা চলে গেছে, সে হিরোইন খেয়ে তার মাথা মতো শেষ। তো কীটনাশক বা রাসায়নিক এই জায়গাতেই নিয়ে যাবে। হ্যাঁ, যেহেতু ফুড বিজনেসের কথা আসলোই, বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে স্টার্টআপ কালচারটা, এটা এখন মোটামুটি হচ্ছে অনেকের আগ্রহের একটা বড় জায়গা জুড়ে আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে এই অ্যাগ্রো বেসড যে উদ্যোগগুলা, সেগুলোও অনেকে হচ্ছে ফান্ডিং পাচ্ছে বা এগিয়ে আসছে অনেকে। সো ওভারঅল এই ইকোসিস্টেমটা নিয়ে আপনার পার্সপেক্টিভ কেমন? খারাপ শোনায়। আচ্ছা। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্নে যে জিনিসটা ভালো হয়ে যায় সেটা উপমহাদেশে সে গু হয়ে যায়। কেন? আমরা সবসময় নেগেটিভটা বের করে নিয়ে আসে, সেটা গ্রহণ করি। ব্রিটিশরা আসছে, ব্রিটিশরা কিন্তু অনেক ভালো হার্ড ইনফ্লুয়েন্স করে গেছে 100 বছর আগে, এখনো কিছু হয় নাই। আর আমরা 10-12 বছর আগে যে ব্রিজ করি সেটা ভেঙে পড়ে। হ্যাঁ, তো ওদের যে ভালো গুণগুলো আছে সেগুলো আমরা নেই নাই। হ্যাঁ, 3000 ইংরেজ সৈন্য 40,000 সিরাজের সৈন্যকে পরাজিত করে ফেললো। তারপর তারা কতটা সুশৃঙ্খল ছিল, কমান্ডিং কত ভালো ছিল, ওদের কতটা অর্গানাইজ ছিল, মানে ষড়যন্ত্রের পরেও। তারপর তো ভালো ফাইট দিছে, তারা জিতেই গেছে। তো আমরা তাদের ভালোটা গ্রহণ করে নেগেটিভটা গ্রহণ করছি। তো এখানে স্টার্টআপ কালচার বাংলাদেশে যেটা হচ্ছে, আমরা ধরেই, মানে স্টার্টআপে যারা করতে চাচ্ছে এদের একটা বক্তব্য এরকম দেখা যাচ্ছে যে তারা ধরে নিছে যে ইনভেস্টরের টাকা নিয়ে এসে ক্যাশ বার্ন করাটা হালাল, এটার জন্য কোনো জবাবদিহি করতে হবে না। এখন পরপর অনেকগুলো স্টার্টআপে যদি এইরকমই ঘটনা ঘটে এবং কোনো ইনভেস্টর কোনোটাইতে এক্সিট না নিতে পারে উইথ প্রফিট, তাহলে তারপরে যে আরো এখন হয়তো 20টা স্টার্টআপ আছে বা 50টা স্টার্টআপ আছে, এরপরে 500 স্টার্টআপ যখন নামবে আর 2 বছর পর, তার সেখানে ফান্ডিং আসবে কোত্থেকে? যে ইনভেস্টররা এখানে ফান্ড করছে তাদের জন্য যদি সাকসেসফুল এক্সাম্পল আমরা ক্রিয়েট না করতে পারি, শুধু লসই দেখাতে থাকি, তাহলে তারা তো পরবর্তীতে আসবে না। ইকোসিস্টেমের জন্য যেটা ক্ষতিকর। এখন একটা বিজনেস, সে স্টার্টআপ বিজনেস মানে হচ্ছে স্কেল আপ করতে গিয়ে আমি ক্যাশ বার্ন করে মার্কেট শেয়ার বেশি বেশি দখল করার জন্য আমি ক্যাশ বার্ন করতেই থাকবো এবং এটাকে প্রফিটেবল বিজনেস হিসেবে দাঁড় করাবো না, প্রফিটেবিলিটির দিকে চিন্তা করব না, তাহলে তো ফিউচারও খারাপ। আমাদের সাকসেসফুল এক্সাম্পল এখন পর্যন্ত কোনটা আছে? এবং স্টার্টআপ কালচার নিয়ে যারা কাজ করছেন, যে যারা চিন্তা ভাবনা করছেন, তাদের এই জায়গাটাতে বিশাল গ্যাপ রয়ে যাচ্ছে, বা আমাদের যারা উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, অ্যাটলিস্ট আমার মনে হয় এসএমই প্রথমে চিন্তা করা উচিত, একটা লম্বা সময় পর্যন্ত যেন এটাকে প্রফিটেবলের দিকে যায়, সাকসেসফুল মডেল তৈরি করা উচিত, দেন এটাকে স্কেল আপ করা উচিত। এখন এটার জন্য সামনে 2টা মডেল আছে। একটা হচ্ছে ইন্ডিয়াতে পেপারটাপ নামে একটা কোম্পানি ছিল, 2011 সনে ওরা সবজি বিক্রি করা শুরু করলো, B2B। ওদের কাছে ডাটা ছিল না যথেষ্ট, ওদের সফটওয়্যার দুর্বলতা ছিল। ওরা 2015 সন পর্যন্ত ওদের 300টা স্টোর ছিল ফিজিক্যাল। এই 300টা স্টোর থেকে তারা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারছিল না। তাদের কাস্টমার সাপোর্ট ভালো ছিল না, তাদের অপারেশনসে অনেক প্রবলেম ছিল, যেটা কারণে লস হচ্ছিল, কিন্তু বিজনেসটা স্কেল আপ হচ্ছিল লসে এবং প্রবলেমগুলো সলিউশন না করে। 2015 সনে ওরা $156 মিলিয়ন ফান্ড পায়, ভিসি ফান্ড, 2,500 কোটি টাকা নেয়ার আগত, এবং 2016 সনে দেউলিয়া হয়ে যায়। কারণটা হচ্ছে এত বড় ফান্ড হওয়ার পরে ওরা 3,000 শপ ওপেন করে ফেলে প্রবলেম সলিউশন না করে, যেখানে প্রফিটেবিলিটি এবং প্রবলেম সলিউশন হয়ে সেটাকে প্রফিটের দিকে নিয়ে যাবে, মানে প্রফিট ম্যাক্সিমাইজ হইতো, সেখানে ওদের প্রবলেম ম্যাক্সিমাইজ হয়েছে অ্যাকচুয়ালি 10 গুণ। এই 4 দিক থেকে যখন প্রবলেম আসা শুরু করছে, ওরা এখন বেহিসেবেই তখন ক্যাশ বানানো শুরু করছে মার্কেটটাকে নিউট্রালাইজ করার জন্য, পারে নাই, ক্যাশ শেষ,
বন্ধ। 2015 সালে নিনজা কার্ড নামে একটা কোম্পানি শুরু হয়, সেম B2C। ওরা 9 মাস পর, ওদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ভালো ছিল, ওদের কাছে ডাটা অ্যানালাইসিসটা খুব ভালো ছিল। ওরা 9 মাস পরে ডাটা অ্যানালাইসিস করে দেখলো, আরে আমরা তো লস করতেছি, কি করো তাহলে পিভট করো, মানে বিজনেস মডেলটাকে চেঞ্জ করে ফেলো। ওরা যখন চেঞ্জ করে ফেললো, এরপরে এখন ওরা 2,500 কোটি টাকার কোম্পানি, সেম বিজনেস। একজন 11তে শুরু করছে, একজন 15তে শুরু করছে, 15তে ফান্ড পাইছে $156 মিলিয়ন, আর এখন ওই সময় শুরু করছে, বাট বেঞ্চ মার্কিং করছে, ওদের প্রবলেম যেগুলো ছিল সেগুলো সলভ করে আগাইছে। সামনে প্রবলেম ছিল, যখন প্রবলেমগুলো সব সলভ করে ফেলছে তখন এটাকে স্কেল আপ করে ফেলছে। তার মানে আসলে ওই সলিউশনগুলো মাথায় নিয়ে এগিয়ে যাওয়াটা জরুরি। প্রবলেম থাকলে সেটাকে স্কেল আপ করলে প্রবলেমটাও আসলে স্কেল আপ হয়। হ্যাঁ, এমভিপি আমি যেটা করছি সেটা কোন জায়গাটায় আছে, প্রফিটে আছে না লসে আছে। এখন আমি যদি স্কেল আপ করি তাহলে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হচ্ছে না প্রবলেম ম্যাক্সিমাইজ হচ্ছে। যে প্রবলেম ম্যাক্সিমাইজ হচ্ছে, স্কেল আপ করলে সেটাকে আমি সলিউশন করতে পারতেছি। অনেক সময় এটাও হতে পারে যে আছে এমভিপি ঠিকঠাক আছে, লসে আছে, বাট আমি যদি আমার স্কেল আপ করি তাহলে অপারেশনাল কস্ট কমে আসে, সেক্ষেত্রে আমি রিডিউস করতে পারি। মডেলটা আসলে যাচ্ছে কোন দিকে এটা হিসাব করাটা জরুরি। এখন আমাদের যারা স্টার্ট আপ কালচারে আছেন, আমার ব্যক্তিগত ধারণা এটা অন্যরকম হতেও পারে, অনেক মডেল থাকতে পারে। আমার ধারণা এটা এসএমই মডেলে আগে প্রফিটেবিলিটির দিকে যাওয়া উচিত। আমরা যে অবস্থায় আছি এখন, আমাদের হয়তো 400 গরু আছে, সামনে হয়তো 800 গরু হবে। 800 গরু দিয়ে আমরা কি 8,000 গরুতে চলে যাব তারপরে বাংলাদেশে অপারেশনে, যাতে আমাদের লস আরো বাড়ে না প্রফিট বাড়ে, কোন জায়গায় যায়? নাকি আমাদের আগে রিটেল মার্কেটে ঢোকা উচিত কিনা গরুর ক্ষেত্রে? এই প্রবলেমটা আমরা আগামী 1-1.5 বছর আগে সলভ করব। আমাদের সফটওয়্যার পুরোপুরি রেডি হয়ে যাবে এর মধ্যে। আমরা একদম অ্যাকুরেট হিসেব পাবো যে একটা গরু কয় টাকার পানি খেয়েছে, 56 টাকার না 58 টাকার। ওই গরুর পিছনে একজন কামলার, ওই গরুর স্পেসিফিক ওই গরুর পিছনে কত খরচ হলো, ফুল অপারেশন একদম কেনা বা হাটে কেনা থেকে শুরু করে একদম খাবার টেবিলে আসা পর্যন্ত প্রতি কেজি মাংসতে উৎপাদন খরচ কত পড়লো এবং প্রফিট কত থাকলো। এই জিনিসটা যদি আমরা সলভ করে নিয়ে আসি, তারপরে আমরা এটা 8,000 গরুতে যেতে পারি। বাট এখন আমাদের নিজেদের ডিসিশন, আমরা এখন একটু থামবো, কিছুদিনের জন্য থামবো। যথেষ্ট দ্রুত আগাইছে, এখন থামা দরকার। এবং আমাকে ক্লিয়ার করতে হবে যে আমার স্কেল আপ করলে এটাকে 100% আমি প্রবলেম সহ করবো, নাকি প্রবলেম এখনই সলভ করে তারপরে আগাবো। এই স্টেজে যদি ভাই আপনাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে যেটাকে আপনি সাকসেস মনে করছেন, সেই নিরিখে আপনার অবস্থানটা তাহলে কোথায়? আপনি কি নিজেকে অলরেডি একজন সফল উদ্যোক্তা হিসেবে ধরবেন, নাকি হচ্ছে আপনার সাকসেসের সংজ্ঞাটা ভিন্ন? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তিগত সাকসেস, আমি সাকসেস মানে জাহিদ সাকসেসফুল কিনা, আরেকটা হচ্ছে বিজনেস সাকসেসফুল কিনা। মানুষ বাইরে থেকে গ্ল্যামার দেখে, ট্রু। হ্যাঁ, আমি 2.5 বছর বা 2.5 বছর 28 মাসে কত দূর আগাইছি, বিজনেসটা কত দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা 14টা 26টা গরু নিয়ে শুরু করছিলাম, এখন আমাদের 400 গরু, বাপরে বাপ। তো এটা বাইরে থেকে খুব গ্ল্যামারাস দেখায় যে জাহিদ অনেক কিছু করে ফেলছে, ফিশি ফার্ম অনেক দূর আগে গেছে। আমরা কি এখন সাস্টেনেবল মডেলে চলে আসছি? না, আমরা ভাড়া জমিতে আছি। কতটুকু? 10 বিঘা একটা জমির উপরে আমাদের খামার। যদি 600 বিঘা জমির উপর, নিজেদের কেনা জমির উপরে স্থায়ী খামার হয়, যেটা থেকে আমাদের সারা বছরে নেট প্রফিট বের করতে পারতেছি এক্সটার্নাল রেট করার পর, এবং প্রতি 2-3 বছর ধরে একইভাবে আমরা চলতেছি, মিনিমাম 3টা বছর টানা কনজিকিউটিভ প্রফিটে আছি, তখন বিজনেসটাকে সাকসেসফুল বলা যাবে। আচ্ছা, তখন বলা যাবে। রাইট নাও মানুষ যেটা দেখতেছে সেটা আসলে সারফেস লেভেলে। হ্যাঁ, আমরা একটা অপারেশনে, আমরা মাত্র বিজনেস শুরু করছি। একটা বিজনেস শুরু করার 6-7 মাসের পরে সেটা একটা ধাক্কা খায়, সেটা আমরা পার করছি। 2.5 বছর একটা ধাক্কা খায়, সেটা আমরা পার করতেছি এখন। 7 বছরে গিয়ে আরেকটা ধাক্কা খায় যখন রিয়েলি স্কেল আপ হয়। তো আমরা তো আসলে প্রথম 3 বছরই পার করি নাই। এখনই সাকসেসফুল কিনা এই কোশ্চেনটা আসা উচিত না। এখন আমাদের অনেকগুলো R&D করা দরকার, অনেকগুলো A/B টেস্টিং আছে, তারপরে এটাকে সাস্টেনেবল মডেল হিসেবে দাঁড় করানো, তখন বিজনেসটাকে সাকসেসফুল হওয়া যাবে। এখন যেটা মানুষ দেখতেছে, মানুষ মনে করতেছে আমরা সাকসেসফুল না, আমরা প্রসেসের ভিতরে আছি, এখন আমরা সাকসেসফুল না। এখনই এত ভাব নেওয়ার মই কি হনুরে, এটা বলার কোনো সুযোগ নাই। আর ব্যক্তি হিসেবে যেটা আমি এখন চমৎকার আছি, কাজ করার সুযোগ পাচ্ছি, পরিশ্রম করার সুযোগ পাচ্ছি, আল্লাহ সুস্থ রাখছেন। আমি যতটুকু মানুষের মানে মিনিমাম যতটুকু হলে
আমার ফ্যামিলি চলতেছে ঠিকঠাক, আমি ঠিকঠাক চলতে পারতেছি। হ্যাঁ, আমার এখন রোলস রয়েস নাই। আজকে এখানে আসছি একটা টিভিএস 100 এক্সেল নিয়ে নিচে গ্যারেজে পার্ক করা। এটুকু হলেই তো চলে একটা মানুষের। আমি সুস্থভাবে খাবারটা খেতে পারছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটুকুই সাকসেস। আর যদি গোল সেটিং এর কথা বলি যে হ্যাঁ, এটা তো একটা জার্নি। সে জার্নির একটা প্রসেসের মধ্যে আমি কাজ করার আল্লাহ সুযোগ করে দিছেন, এটা তো অনেক বড় সাকসেস। এখন এর পিছনে শ্রম দিয়ে যাওয়া, মানে এটাকে কি বলে, পিছলে না পড়া, টাকা পয়সা নিয়ে ভেঙে না যাওয়া, লোভ সংবরণ করার ব্যাপার যেটা, হ্যাঁ, যে হ্যাঁ অনেক টাকা হয়ে গেছে ভেঙে যাওয়া যেতে পারে, এরকম একটা কথা। এই প্রশ্নটাতে ভাই আমি আসতাম আসলে, কারণ ক্রাউড ফান্ডিং এর যে ব্যাপারটা, সো এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে এরকম ছোট ছোট অনেক ইনভেস্টমেন্ট যদি অনেক মানুষ করে, সো বাংলাদেশের পার্সপেক্টিভে স্বভাবতই ওই মানুষটার প্রতি কিন্তু এই সন্দেহের তীরটা চলে আসে। কারণ আমরা হচ্ছে পত্রপত্রিকায় প্রায় এরকম দেখতে পাই যে কেউ একজন এরকম ম্যাস মার্কেট থেকে অনেকের কাছ থেকে হচ্ছে টাকা নিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল, তখন একটা হইচই পড়ে। সো এই প্রশ্নটা আপনাকেও নিশ্চয়ই শুনতে হয়, সো সেটা আপনি কিভাবে ডিল করেন? আমার হাসি পায়, কারণ মানে যখন কোশ্চেনটা করে এটা আমার হাসি পায়। হাসি পাওয়ার কারণটা হচ্ছে মানে এই মুহূর্তে যদি আমি পালায় যাই, মোটামুটি 5-7 কোটি টাকা নিয়ে পালায় যাওয়া সম্ভব। কিন্তু আমি যদি একটু লোভটা সমগ্র 5টা বছর ওয়েট করি, তাহলে এখন থেকে 5-7 বছর পরে প্রতি বছর আমার ওই পরিমাণ প্রফিট হিসেবে আমি পাবো। 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে মানে বাটপার, হ্যাঁ, বাটপাদের কমন কিছু কালচার থাকে। এদের নাম্বার প্রতি বছর চেঞ্জ হয়। আমার জিপি নাম্বার, তোমার সাথে যেটা নিয়ে কথা হয়েছে, এটা মোটামুটি একেবারে 25 বছর 2000 সনে নেয়, চেঞ্জ হয় নাই। তো চেঞ্জ হয় নাই, মাঝখানে 6 মাস বন্ধ ছিল। একটা মেয়ে প্রচন্ড ডিস্টার্ব করছে, আমি ফের নাম্বার চেঞ্জ করে ফেলছিলাম। তো এখন দেন তার ফ্যামিলি পরিচয় খুঁজে পাওয়া যায় না, বাটপাদের তার 10 বছরের আগের হিস্ট্রি খুঁজে পাবা না, যে সে কোথায় পড়াশোনা করছে, তার আত্মীয় স্বজনকে এরকম কিছু প্যারামিটার থাকে। হ্যাঁ, এগুলো থাকে না, আমার এগুলো আছে, মেলে না আসলে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে তারা ওপেন দিয়ে সেভাবে কথা বলে না, তাদের সামনের ভিশনটা কি, সে কি কাজ করতেছে, এগুলো অনেক বলে। এদের সাথে আরেকটা তবে হ্যাঁ, বাটপাদের সাথে আমার একটা বৈশিষ্ট্য মিল আছে, সেটা হচ্ছে তারা খুব চমৎকার ভাবে কথা বলতে পারে, মানুষকে কনভিন্স করতে পারে, ওটা আমি পারি, বাকি অন্যগুলো মেলে না। ভাই আপনি তো বেশ ইন্টারেস্টিং কিছু কাজ করছেন, যেমন হচ্ছে আফ্রিকাতে আপনার হচ্ছে এক্সপেনশনের একটা প্ল্যান আছে। সো মানে হোয়াই আফ্রিকা, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাকে অনেক শুনতে হয়েছে, বাট আমাদের দর্শকদের জন্য যদি বলেন। হয় আফ্রিকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে টাকা। আচ্ছা, আমাদের সবার টাকা দরকার, মানে পিওরলি এটা হচ্ছে একটা বিজনেস ডিসিশন, ভালো বিজনেস ডিসিশন। মানে ডিসিশন অনেকগুলো কারণে আছে। এখন বেশিরভাগ মানুষ দেখে কি টাকা, তাহলে আমি প্রথম থেকে বলি এটা উল্টেও যেতে পারে। হ্যাঁ, এটা নিয়ে দাড়ি নিয়ে আবার মাঝখানে একটা এরকম একটা পোস্ট ছিল যে আমি দাড়ি কেন রাখছি, তা আমি বলছি যে ভণ্ডামি করার জন্য, দাড়ি রাখলে ভালো লাগে। লাস্টের এটা প্রথম 1 নম্বর পয়েন্ট ছিল। লাস্টের পয়েন্ট এরকম যে বুড়ো হয়ে গেলে তো আল্লাহ বলবে যে তুমি যুব বয়সে দাড়ি রাখো নাই কেন, তো রিস্কটা না নেই। হ্যাঁ, একটা চালাকির মধ্যে থেকে আল্লাহর সাথে একটা মানে একটু সঠিক লাইনে থাকার চেষ্টা আর কি। এখন যারা নাস্তিক বা যারা নেগেটিভ, তারা ভাববে যে হ্যাঁ, তাদের যে পয়েন্ট, তারা যেটা ভাবতেছে সেটাও আছে, আবার ইসলামে তারাও আছে। হ্যাঁ, তাদের যে যেটা বেছে নিতে পারে, দুটো। এখন আফ্রিকার মেইন বিষয় হচ্ছে যে আফ্রিকাতে বিজনেসের দিক দিয়ে ব্যাপক একটা সুযোগ আছে, কারণ ওখানে প্রোডাক্ট প্রাইস অনেক ভালো পাওয়া যায়। আফ্রিকার যারা ধনী তারা প্রচন্ড রকম ধনী, যারা গরিব তারা একেবারে গরিব। বাট ওইখানে 2035 সালের মধ্যে 2 বিলিয়ন নতুন শিশু জন্মাবে, তাদের খাবার দরকার। আমি তো খাবার নিয়ে বিজনেস করতেছি, আমি খাবার উৎপাদন করতেছি। একটু আগে আমরা বললাম যে জিএমও ফুড, নেগেটিভ খাবার, তো আমাদের মাটি তো যে বগুড়ার মাটি ফিরোইন খেয়ে নষ্ট হয়ে গেছে। আফ্রিকান মাটি এখনো টোটালি ভার্জিন ল্যান্ড, সেগুলো চোখে মানে এক বেলার জন্য চোখেও দেখে নাই। মাটিটা খুবই ভালো আছে, ফসলগুলো এখনো ভালো। আমি আমার পরবর্তী জেনারেশনকে আমি অবশ্যই আমার নিরাপদ জায়গায় রেখে যেতে চাই, আমি ভালো ফসল উৎপাদন করতে চাই। সারা দুনিয়া আফ্রিকার দিকে তাকাচ্ছে এই কারণে যে আফ্রিকা থেকে সবচেয়ে সেরা খাবারটা আসা পসিবল। সেরা খাবারের সাথে সেরা প্রাইসও আছে, প্রোডাকশন কস্ট কম। বাংলাদেশে যদি আমি একটা মানে ডে লেবার রাখি, সারা মাস সে কাজ করে, জায়গা ভেদে
উত্তরবঙ্গে হলো 10,000 টাকা, এটা দক্ষিণবঙ্গে হলো হয়তো 20,000 টাকা, ওইখানে এটা 6,000, 5-6,000 টাকা হলে আমি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লেবার পাবো, যে একাই 3 জনের কাজ করবে, কারণ তারা তো হেলথ একটু স্লো কাজ করবে, সে কন্টিনিউ কাজ করবে, প্রোডাকশন অনেক ভালো, জমি ভালো, মাটি ভালো, সবকিছু ভালো, পজিটিভ। এবং ফিউচারে যদি আমি চিন্তা করি, ফিউচার দিকে আস্তে আস্তে আমাদের বাংলাদেশে 2035 পর জনগণ কমা শুরু করবে, চীন বিপদের মধ্যে আছে, জাপান তো মাইনাসে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। এমনকি পুঁজিবাদের ধ্বজাধারী যারা, নারীবাদ এবং মানে এর স্বাধীনতা সবকিছুকে প্রমোট করে, সবচেয়ে বেশি পুঁজিবাদ ভোগবাদী যেখানে চলে, সেখানে কিন্তু ওরা গত 2-1 বছর আগে অ্যাবর্শন নিষিদ্ধ করে দিছে। কেন করছে? ঝামেলায় পড়ছে বলে। এখন ওরা বিপদটা বুঝতে পারতেছে। আফ্রিকায় বিপদে নাই। বাংলাদেশে একটা মা গড়ে 1.8 2টা বাচ্চা জন্ম দেয়, এটা উগান্ডাতে একটা মা 6টা বাচ্চা জন্ম দেয়। ইউরোপ জনগণ কমতে থাকবে, ইউরোপের অনাচার এইসবের কারণে দেখা যাচ্ছে যে 84 ডেনমার্ক বা এরকম জায়গাগুলোতে 80% উপরে হচ্ছে মানে বাবার পরিচয় জানে না। সো এরা তো, এদের মধ্যে ব্যাপক একটা শূন্যতা থাকে, হতাশা থাকে, যেটা আমরা এখান থেকে রিয়েলাইজ করতে পারি না। সেটা হচ্ছে ওরা মানে আত্মিকভাবে আধ্যাত্মিক যে পাওয়ার যেটা থাকা দরকার, ফ্যামিলি নাই, ওদের ফ্যামিলি নাই, ফ্যামিলির নিরাপত্তা নাই। একটা বুড়ো মানুষ আমাদের দেশে, আমরা যেমন আমার ফুফা, তার 11 জন বাচ্চা কাচ্চা, উনি যখন মারা গেছে ওনার আশেপাশে 15-20 জন ছিল। উনি ধার্মিক মানুষ ছিলেন, মাদ্রাসায় পড়াতেন, কৃষক ছিলেন, সকাল ভোর 5টা বাজে উঠে উনি মসজিদে ইমামতিও করতেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, বাড়িতে 10-12টা গরু ছিল, 100-150 বিঘা জমিতে উনি ধান চাষ করতেন, মানে ফুল মানে পরিশ্রমী, ইউনিয়নের মধ্যে সবচেয়ে পরিশ্রমী একটা লোক। উনি যখন মারা গেছে ওনার সমৃদ্ধ জীবন। এবং জানাজার সময় আমি দেখছি যে সব লোক আসতেছে যে আবেদ আলী মারা গেছে, সে ইউনিয়নের সবচেয়ে মানে পরিশ্রমী কৃষক, সবচেয়ে ভালো মানুষটা মারা গেল। অথচ আমরা এটা দেখি যে জাহাঙ্গীরনগরের টিচার, সে নিজের ফ্ল্যাটে পৌঁছে থাকে 7 দিনে, তার বাচ্চা কাচ্চা কোনো খবর রাখে না। একটা হচ্ছে আমাদের ভোগ দিতে নিয়ে যাচ্ছে, যেটা ইউরোপ, যাদের আদর্শ হচ্ছে ইউরোপের কালচার। আর একটা হচ্ছে না ভাই, আমি একটু 1400 বছর পিছনে যাই, সামনের দিকে যাই। সো আফ্রিকাতে এখনো আবেগ আছে, ওরা এখনো ফ্যামিলি ওরিয়েন্টেড, ওদের মাটি ভালো, ওদের মানুষ ভালো, আমরা ওদের এক্সপ্লয়েট করছি। এখন গত 500-700 বছর হলে ইউরোপ খুব ভালো অবস্থায় গেছে। তো প্রত্যেকটা জিনিসের জোয়ার ভাটা, সুখ দুঃখ এবং এটাকে কি বলে, মানে পূর্ণিমার সাথে যে ওঠানামা করে, এইটা একটা সায়েন্স। একটা সভ্যতা উঠবে এবং সেটা পড়বে, তো সর্বোচ্চ পর্যায়ে আছে, এটা তো ডাউনফল হবে। আফ্রিকারও তাই হবে। গত 1000 বছর 1500 বছর যারা অন্ধকারের মধ্যে আছে, তারা তো উপরে উঠে আসবে। উঠে আসার জন্য তো কিছু লিডার দরকার, কিছু এডুকেশন দরকার, কিছু সাপোর্ট দরকার। আমরা যদি সেটা হতে পারি, সেটা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশে আমার সকালে আমার বাচ্চাকে খাওয়ানোর সময় বলতেছিলাম আজকে সকালে, সেটা হচ্ছে যে আমার বাচ্চাটা, সে 3 বেলা খাবার খাচ্ছে। ইউরোপের একটা বাচ্চা সারাদিনে 1 বেলা খাবার খাচ্ছে, সে বালি মিশ্রিত ঘোলা পানি খাচ্ছে। আমরা তো টিউবওয়েল চাপলেই ভালো পানিটা পাচ্ছি। এখন যে বাচ্চাটা দিনে 1 বেলা খায়, আমার বাচ্চা সহ তার কাছে গিয়ে যদি আমি খাবারটা নিয়ে হাজির হই, আফ্রিকায়, আমেরিকায় না, আমেরিকাতে বেকার ভাতা আছে, আফ্রিকায় যেখানে মানুষ খাবার পাচ্ছে না, সেখানে যদি আমি ব্যবসা, আমার জ্ঞান বুদ্ধি, আমাদের অ্যাডভান্স লেভেলের যে আমরা যতটুকু জানি, আমাদের জ্ঞান বুদ্ধি, লিডারশিপ কোয়ালিটি, এভরিথিং নিয়ে ওখানে ইনভেস্ট সহ হাজির হই, তাহলে ওখানকার অনেকগুলো মানুষ খাবার খেতে পারবে। দুনিয়াতে সবচেয়ে সুখের কাজ হচ্ছে নিজেকে সুখী করা। আমরা সবাই স্বার্থপর তো, হ্যাঁ, বাপ মাকে ভালোবাসার তুলনায় সবার আগে আমি আমার নিজেকে বেশি ভালোবাসি, তাই না? অনেকটা রিয়েলিটি এটা। তো আমাকে সুখী করতে চাইলে আমার মানুষের জন্য ভালো কাজ করতে হবে। সেটা যদি করতে পারে, এটা মিনিংফুল লাইফের মধ্যে থাকা আর কি। পারপাস অফ লাইফ ইজ, এটাকে কি বলে, লাইনটা ভুলে যাচ্ছি, মানে পারপাস অফ লাইফ ইজ গ্রেটার দেন, মানে মানুষ ভালো মহৎ উদ্দেশ্যের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়। পারপাস অফ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লাইফ। হ্যাঁ, তো এই কারণেই দেখা যায় যুদ্ধের সময় সে নিজের অন্যদের, এই যে গত পরশুদিন একজন পাইলট মারা গেলেন, উনি তো নিজের জীবন বাঁচায় ওই বিমান যেখানে খুশি ফালাই দিয়ে চলে যেতে পারত। ওনার মায়ের উনি একটাই ছেলে,
সাবরকান বোর্ড স্কুলের টিচার, আমার ওয়াইফ বলো ওনাদের চেনে উনি। এই লোকটা নদীতে ফালানোর জন্য দেশের সম্পদ, মানুষের জানমালের জন্য নিজে জীবন দিয়ে দিলেন। এটাই তো পারপাস অফ লাইফ, ওনার লাইফের যে পারপাস, মানুষের জন্য কাজ করা, এটা করতে গিয়ে নিজে জীবন দিয়ে দিলেন। তো আমাদের জীবনটা ভালো কাজ করার জন্য, নিজে ভোগ করার জন্য না। সো আমরা নিরাপদভাবে চিন্তা করলে কানাডায় গিয়ে জমিনে করা যেতে পারে। আর যদি আমি ভালো কাজ করার চিন্তা করি তাহলে আফ্রিকা। না ভাইয়ের পার্সপেক্টিভটা খুবই ভালো লাগলো, ওই যে আপস এন্ড ডাউনস এর কথা যেটা বললেন, যে এক একটা সিভিলাইজেশন এক একটা সময় পিকে আসে। তো ভাই মোটামুটি আপনার কাছে কি মনে হয়, ধরেন আমরা যদি হচ্ছে মানব সভ্যতার অতীত ইতিহাস যতটুকুই জানি, সো সেদিক থেকে আপনার কি মনে হয় যে সভ্যতা আসলে কোন দিকে যাচ্ছে? একেবারে পার্সোনাল ওপিনিয়ন। বা কোন দিকে যাওয়া উচিত? সভ্যতা ধ্বংসের দিকে যাচ্ছে, চলেই যাচ্ছে। হ্যাঁ, অতি ভোগবাদিতা, তারপরে নীতিনৈতিকতা, ছাড় দেওয়ার মানসিকতা, এগুলো তো নষ্ট হয়ে গেছে। আর মানে অবস্থা ভালো না। এখন ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য মানে কি করা উচিত? অবশ্যই বেসিকে ফেরত যাওয়া উচিত। এখন আমাদের আসলে মিডিয়া কাদের দখলে? তাদের দখলে, ওয়েস্টার্নারদের দখলে। আমাদের খাবার তাদের দখলে, আমাদের ব্যবসাপাতি যা কিছু আছে সবকিছু তাদের দখলে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে সবচেয়ে সিভিলাইজড যেটা ছিল, মানে সবচেয়ে সেরা, তোমাকে কোশ্চেনটা করি, সেটা হচ্ছে তুমি করে বলে ফেলি। সেটা হচ্ছে যে সবচেয়ে সেরা সভ্যতা, মানে সবচেয়ে, মানে এটা কি বলে, উন্নত সভ্যতা, সবচেয়ে ভালো সভ্যতা কোনটা ছিল যদি প্রাচীনকাল থেকে ধরি এখন পর্যন্ত? মানে কোন পার্সপেক্টিভে? যে কোনো পার্সপেক্টিভ, সবচেয়ে সেরা, যেখানে মানুষ ভালো ছিল, মানুষ উন্নত, মানে সুখে শান্তিতে বসবাস করতে পারছে বা এরকম। আমার কাছে তো মনে হয় যে মানে প্রযুক্তির যত উন্নয়ন হচ্ছে, হ্যাঁ আমরা অনেক সুবিধা পাচ্ছি ঠিকই, কিন্তু জটিলতাও তো বেড়ে যাচ্ছে। সেটা এখন আমরা মানে কয়েকটা, এখন পশ্চিমাদের কথা কি রকম, যে তাদের কাছে তারা একটা অহংকার নিয়ে থাকে, যে রোমান সভ্যতা তাদের ছিল, বাইজেন্টাইনরা ছিল, গ্রিক সভ্যতা ছিল, এদিকে চাইনিক সভ্যতা ছিল, মিশরীয় সভ্যতা ছিল। হ্যাঁ, সেটা অনেকগুলো সভ্যতা জিওগ্রাফিক লোকেশনে। হ্যাঁ, বাট যদি জিওগ্রাফিক লোকেশন এক জায়গার সময় এক সময় ছিল, মানে এটা কি বলে, এটাকে ডেভেলপমেন্ট ছিল। ওই যুগে ওরাই সর্বোচ্চ উৎকর্ষতায় পৌঁছাইছিল। উৎকর্ষতা তো অনেকগুলো প্যারামিটার আমরা ধরতে পারি, যে বিজ্ঞান আছে, শিল্প সংস্কৃতি আছে, মানুষের অধিকার একটা ব্যাপার আছে, সাম্যবাদ, মানে এখন যে কার্ল মার্কসের কথা যেটা বলতেছে, যে উনি বলতেছে সাম্যবাদ, তো ওনাদের সাম্যবাদ যখন ইমপ্লিমেন্ট হলো সেটা টিকলো না। কিন্তু এখান থেকে দেখো খলিফা রাশিদিন আমলে দেখো, মানে আমরা মুভিটা দেখছো কি, সিরিজটা স্পার্টাকাস? আচ্ছা, এটা দেখা দরকার। হ্যাঁ, যদিও একজন মুসলিম মানে আমরা আসলে দেখা উচিত না বা এরকম একটা ব্যাপার থেকে যায়, তবে যারা মানে আমাদের ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের স্পার্টাকাস মুভি দেখা দরকার। আর এমবিসি ওমর সিরিজ নামে একটা কাতার গভর্নমেন্টে করা খলিফা ওমরের উপর 30 পর্বের একটা সিরিজ, টিভি সিরিজ আছে, এটা পাশাপাশি দেখা দরকার। তাহলে সে বুঝতে পারবে যে ন্যায় এবং অন্যায় বোধ, মানুষের অধিকার, এবং কতটা ভালো থাকতে পারে, কোন আমলে সবচেয়ে ভালো ছিল, কোন আমলে বিপদে ছিল, এই পার্থক্যটা বুঝতে পারবে। এখন রোমান সাম্রাজ্যের সর্বোচ্চ পর্যায়ে যেটা ছিল, তাদের দাসীদের কোনো অধিকার ছিল না, সাধারণ জনগণের কোনো অধিকার ছিল না, ওই অভিযাত্রায় সবকিছু নিয়ন্ত্রণ করতে এবং লুটে পুটে খাইছে, এবং প্রচুর অপরাধ সংঘটিত হয়েছে। মানে তখন তো নরমাল মানুষজন হচ্ছে নাগরিক অধিকার বলে কিছু ছিল না, কোনো নাগরিক অধিকার ছিল না। এবং কিন্তু তারা ওই রোমান সভ্যতা নিয়ে অহংকার করে যে আমাদের এইরকম রোমান সভ্যতা ছিল বা আমাদের গ্রিক সভ্যতা এত উন্নত ছিল, কিন্তু সাধারণ নাগরিকের তো অধিকার ওখানে কিছু ছিল না। এবং সে জায়গায় আমরা যে খোলাফা রাশিদিন আমলের কথা চিন্তা করি, বা পরে মানে হারুন রশিদের কথা, মানে ওই সময়গুলোর কথা চিন্তা করি, কাজী এসে দেখা যাচ্ছে যে মানে দেশের বাদশাকে পর্যন্ত মানে কোশ্চিন করে অবস্থা খারাপ করে দিতে পারতেছে, এবং সে ভয় পাচ্ছে যে অধিকার কোথাও কোনো সমস্যা হলো কিনা।
অ্যাকাউন্টেবিলিটিটা ছিল। অ্যাকাউন্টেবিলিটি ছিল, ইনসাফ ছিল। খলিফা ওমরের ছেলেকে পর্যন্ত কোশ্চেন করা গেছে। ইভেন মেয়েরা এসে দেন মওলানা কমানোর জন্য যখন খলিফা ওমর কথা বললো, তখন মেয়েরা তাকে উল্টা কোশ্চেন করলো, তুমি তো এটা বলার অধিকারই রাখো না। তখন তাকে মাফ পর্যন্ত চাইতে হয়েছে। তো আসলে কোন দিকে যাচ্ছে আবার কোন দিকে যাওয়া উচিত, ন্যায়ের মধ্যে থাকা উচিত। এখন সভ্যতা যদি আমরা অনেকে বলে যে আমরা মান্যতা আমলের এরকম যে পিছনে যদি ছেলে যেখানে অধিকার সবার সমান ছিল সেখানে যাই। কার্ল মার্কস যেটা বলছে উনি তো সঠিক কথা বলে গেছে, উচিত যেটা সেটা বলে গেছেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কি হওয়া উচিত সেটা যখন প্র্যাকটিক্যালি করা হলো সেটা তো সাস্টেন করে নাই, করবেও না, সম্ভব না। বাট ওটা তো অনেক আগে আমরা করছি বা আমাদের হয়েছে, বাট আমরা সেই জায়গায় এখনো যেতে পারছি না। ভাইয়া যেহেতু ফিউচারের কথাই হচ্ছে, সো নেক্সট যদি আমরা হচ্ছে নিয়ার ফিউচারের কথা ধরেন কাইন্ড অফ 5 to 10 ইয়ার্স, আপনি হচ্ছে আপনার কার্যক্রমগুলোকে নিয়ে কি ভিশনটা দেখছেন এই টাইম পিরিয়ডের মধ্যে? আমরা পূর্ব আফ্রিকা আগামী 5 বছর সেটেল করতে চাই, তারপরে পশ্চিম আফ্রিকায় যেতে চাই। এবং যেহেতু এক বাস্কেটে সবকিছু রাখা উচিত না, এটা ভালো, তো একই বিজনেসের মধ্যে থাকা উচিত না। পাশাপাশি এগ্রিকালচারের সাথে এগ্রিকালচার আমাদের মেইন বিজনেস থাকবে, এর পাশাপাশি এটা ব্যাকআপ দেওয়ার জন্য আর 2-4টা ব্যবসা থাকা দরকার। একটু ভিন্ন, রিয়েল এস্টেট হতে পারে, অথবা ট্যুরিজম বিজনেস হতে পারে, হালাল ট্যুরিজম, শরীরের ভিতর থেকে যেটা করা সম্ভব অতটুকুই। আমরা কখনোই লিকার কোথাও বেচবো না, যেখানে রিসোর্ট করি না কেন, যেখানে বিজনেস করি না কেন, যে হোটেলই করি না কেন, এবং অ্যালাউ করবো না। তো এটা এবং 10 বছর বা 30 বছর বয়সী, মানে 30 বছর মেয়াদি প্ল্যান, সেটা হচ্ছে আমরা ভালো একটা হালাল বিফ ব্র্যান্ড হতে চাই। এটাকে ধাপে ধাপে একটা জায়গায় নিয়ে যাওয়া। এবং হালাল মিট ব্র্যান্ড বলতে হচ্ছে ইন্টারন্যাশনালি। বাংলাদেশে তো প্রোডাকশন কস্ট অনেক হাই, এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো না। হ্যাঁ, প্রাইসে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে প্রাইসে পারবো না, বাট আফ্রিকা থেকে সেটা সম্ভব, যেহেতু তাদের ল্যান্ড প্রচুর। এবং আফ্রিকান কিছু গোত্র আছে, তো এদের ব্যাপারে লোকাল প্রবাদ এরকম যে ওদের কাছে যদি গাভী থাকে, ওই গাভী বছরে 2টা বাছুর দেয়, মানে তারা এত দক্ষ পশুপালনে। না, আফ্রিকানরা পশুপালনে খুবই দক্ষ, কৃষিকাজে দক্ষ না, কিন্তু সারা দুনিয়ার মধ্যে আমরা কৃষিকাজে অন্যতম বেশি দক্ষ। তো আমরা যদি ওখানে গিয়ে ওদের সাথে মিক্স হতে পারি, পশু এবং এগ্রিকালচার দুটাতেই আমরা ওইখানকার লোকাল পিপলের জন্য ইস্টার্ন জায়গায় এক জায়গায় হবে। আর সাথে ওদের উপকার, ওদের সাথে কাজ করা একটা দারুণ ফান হবে। আমরা যত ব্ল্যাক পিপল দেখি তারা খুবই আমোদে, তারা খুবই হাসি খুশি থাকে, তাদের হিউম্যান লেভেল ভালো, সব ভালো। তো দেখা যাক, আমরাও আবেগী জাতি, এশিয়ান, তারাও আবেগী, তো একটা ভালো ভবিষ্যৎ দেখি আর কি আমি, ইনশাআল্লাহ। ভাই, আমরা মোটামুটি আজকে আলোচনার শেষ প্রান্তে, মানে সময়ের দিক থেকে যদি চিন্তা করি, আসলে তো আলোচনা করার মতো অনেক ইন্টারেস্টিং টপিক রয়ে গেছে। বাট যদি ভাই আপনার কাছ থেকে 2টা পরামর্শ চাই 2 গ্রুপে, যেমন আমাদের অডিয়েন্সের মধ্যে যদি হচ্ছে আপনি বাই এন্ড লার্জ কনজিউমার গ্রুপের মধ্যে যারা পড়ে, তারা যদি আপনাকে জিজ্ঞেস করে যে তাহলে এত এত সমস্যা, তাহলে কি খাবো বা কি কিনবো, এইটা একটা পরামর্শ যদি আমাদেরকে দেন। আর সেকেন্ডটা হচ্ছে, আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকে আছে যে উদ্যোগ নিতে চায়, সো তাদের আসলে মোটা দাগে কি মাথায় রাখা উচিত? কনজিউমারদের ক্ষেত্রে যেটা বলবো যে বেসিক যেটা, সেটা হচ্ছে দেশি খাবার চেষ্টা করা, হাইব্রিড গুলো থেকে সরে আসা, জিএমও থেকে টোটালি সরে আসা। যেমন আমরা গত 3-4 বছরে একটা দারুণ ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে সয়াবিন থেকে আমরা সরে আসছি, সরিষার দিকে যাচ্ছি। একটা তথ্য দিই, সয়াবিন যখন ইন্ট্রোডিউস হলো, উন্নয়নশীল যে দেশগুলোতে ঢুকলো, সেখানে ডায়াবেটিস পরবর্তী 10 বছরের পর 64% পৌঁছলো, 32% থেকে ডাবল হয়ে গেল, জাস্ট উইদিন 10 ইয়ার্স। এখন একটা গবেষণা করেছে 1965 সনে ইঁদুরের উপর, গবেষণা করেছে কর্পোরেট একটা প্রতিষ্ঠান। বলা হয়েছে যে সরিষার তেল খেলে ইউরিক অ্যাসিড সমস্যা করবে। তার মানে তাহলে এটা কোন দেশে হলো? আমেরিকায়। কাদের উপরে? সাদা চামড়াদের উপরে। আর আমরা যারা
বিষুবরেখার আশেপাশে আছি, ব্রাউন অর ব্ল্যাক, আমাদের জন্য সরিষাটাই দরকার, ইউরিক অ্যাসিডটাই দরকার। ওরা রোদের আলো পায় না, আমরা রোদের আলো বেশি পাই। সো ওদের খাবার আমাদের জন্য যে আদর্শ হবে, তাও ইঁদুরের উপর পরীক্ষা করা, এটা হাস্যকর একটা ব্যাপার আর কি। হ্যাঁ, কারো কারো ইউরিক অ্যাসিড দরকার, কারো কারো দরকার না। তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য যে ফসলটা যে এলাকার জন্য যেটা ভালো হবে সেটাই পাঠাইছে। এখন আমরা ফ্রিজিয়ান গরুর A2 মিল্ক বা A1 মিল্ক আমাদের জন্য ভালো না, আমাদের জন্য দেশি গরুর দুধটাই ভালো, আমাদের জন্য দেশি গরুর মিটটাই ভালো, আমাদের জন্য দেশি পুঁই শাকটাই ভালো, আমাদের লোকাল যে বাগ বেগুন আছে, বিটি বেগুন না, ওটাই ভালো। তো যত আমাদের লোকাল খাবার আছে এগুলোই ভালো। হ্যাঁ, আমাদের জন্য ভালো। একদম বেসিক চিন্তা করলে আমাদের দেশি খাবার দরকার, আমাদের লোকাল খাবার দরকার। এবং এই যে বিদেশি হাইব্রিড বীজ, হাইব্রিড ফসল থেকে বের হয়ে এসে আমাদের লোকাল খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমরা 3 বেলায় পেট ভরে খাওয়ার তুলনায় আধা পেটা করে পুষ্টিকর খাবার যদি 3 বেলা খাই, তাহলে আমরা সুস্থ থাকবো। না হলে আমাদের হয়ে যাবে, দেহ হয়ে যাবে গোপাল ভাঁড়ের মতো। ঠিক আছে? হ্যাঁ, এবং দেখা যাবে যে ওখানে 5 তলা সিঁড়ি বেয়ে উঠতে আমাদের জিভা বের হয়ে যাচ্ছে, হাঁপায়ে যাচ্ছে। দেশের দিকে মনোযোগ দেওয়া দরকার। ওকে। আর ভাই উদ্যোক্তাদের জন্য দেশি ফসল উৎপাদন করো। যেহেতু কনজিউমার বেস Right, রেডি, হ্যাঁ। তারা দেশি খাবার হ্যাঁ, খাবে এখন বা হ্যাঁ, খেতে চাচ্ছে, হ্যাঁ। তাহলে এটা নিয়ে কাজ করো। প্রেম সিং নামে ইন্ডিয়াতে একজন আছেন, উনি আবর্তনশীল খেতি নামে একটা প্রসেসে গেছে। উনিও হাইব্রিড এবং সার বীজ দিয়ে উৎপাদন করা ফসলের দিকে গেছিলেন, কিন্তু দেখছে যে উনি সবকিছু করে লাভ হচ্ছে না ওনার। আর একটু বলি, সেটা হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে না, তারপরে এটা বলা দরকার, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের দেশে আগে ছিল পলিকালচার। একই জমিতে আমি ধান করতেছি, ধান ওঠার পরে সরিষা করতেছি, সরিষা ওঠার পরে সেখানে গম করতেছি, তারপর সেখানে আবার ধান করতেছি। এক এক ফসল ওই জমি থেকে এক এক ধরনের পুষ্টিগুণ নিচ্ছে। আবার ওই জমিতে সিম করতেছি, তাহলে একটা ওই সিম আমাদের জমিতে নাইট্রোজেন দিচ্ছে, যেটা ইউরিয়া সার প্রাকৃতিকভাবে দিচ্ছে, আর ভুট্টা সেটাকে থেকে নাইট্রোজেনটা নিচ্ছে, ব্যালেন্স থাকতেছে। তো আগে যখন ছিল পলিকালচার, তখন ওটার উপজাত বেরোতো অনেক, ধানের খড় বেরোতো, তারপরে ডালের যে ডালগুলো থাকতো সেটা গরু খেত, ওইভাবে ইম্প্যাক্টটা বোঝা যেত না, কিন্তু সামগ্রিকভাবে ওখান থেকে অনেক উপজাত পেতাম আমরা, যেটা আমাদের ক্যালকুলেশনে আসে না, টাকার অঙ্ক হিসেবে আসে না। কিন্তু ওই জমিতে উপর্যুপরি 2 সিজন ধান করতেছি, তারপরে আবার ভুট্টা করে নিচ্ছি, একই ধরনের খাবার সে নিয়ে জমিটাকে চুষে খেয়ে ছিবড়ে করে দিচ্ছে। এখন এটাকে বলছে মনোকালচার। একই জমিতে একসাথে অনেকগুলো ফসল না করে একটা ফসল করা, মনোকালচার। মনোকালচার করার কারণে জমি যতদিন যাচ্ছে জমিটা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে, জমিতে পুষ্টি থাকতেছে না, জমিতে জৈব সার থাকতেছে না, সব নিয়ে চলে যাচ্ছে। এবং টাকার অঙ্কে দেখা যাচ্ছে যে আমার 50 মন ভুট্টা হয়েছে, আমার 50,000 টাকা আসছে। ওই জমিতে আমি যখন সারা বছর করতেছি, আমার হয়তো হিসাব করে দেখছি কি আমার টাকার অঙ্কে দেখছি 15,000 টাকা আসতেছে একটা জমিতে সারা বছর চাষ করে। কিন্তু 60,000 টাকার যে আমি গরু বেচলাম, তারপর ওখান থেকে যে আমি ডালটা খেলাম, তারপর ওই জমি থেকে যে আমি পুঁটি মাছটা আগে ধরতাম, যে পুঁটি মাছ এখন 500 টাকা কেজি, হ্যাঁ, যে টাকি মাছটা জমি থেকেই আসতো, এইগুলোতে আমি ক্যালকুলেশন আনতেছি না। এখন ওই কর্পোরেটদের ফাঁকিবাজিটা হচ্ছে, মনোকালচার করে তুমি 50,000 টাকা আনতেছো, বাট উপজাতি এই পলিকালচার করে আগের প্রিভিয়াস মেথডে, প্রাচীন মেথডে এত টাকা আসতো, এটা তারা হিসেবে আসে না, হিসেবে আনা যায় না, যে কারণে মনে হচ্ছে যে এটাতে লাভ বেশি, আসলে লাভ এটাতে বেশি সামগ্রিকভাবে। তো আমরা তো পলিকালচারের দিকে যাও, আমার ফিরত রুটে ব্যাক করা দরকার, ওই জায়গা দরকার। স্বয়ংসম্পূর্ণ তো ওখান থেকে আসবে। আমাদের দেশে তো কোনো মানে বাইরে থেকে কোনো হাওলেস আসতো না, আমাদের বাইরের দেশ থেকে আমাদের এখানে তো মানে বুট, ছোলা বুট এগুলো আমদানি করতে হতো না, আমাদের এখানে উৎপাদন হতো, আমরা এখানেই খেতাম। পুকুরে গিয়ে একটা জাল ফেললেই মাছ উঠে আসতো, জাল ফেলার দরকার ছিল না, কচুরিপানা তুলে সেখান থেকে নাকি কই মাছ বেরোতো, রূপকথার মতো মনে হয়। আমি নিজে আমাদের গ্রামের বাড়িতে যেখানে মাছ ধরছি, আমার হাফ বয়সী যাদেরকে ওদেরকে যদি বলে যে এই জায়গা থেকে আমি একবার 11 কেজি মাছ ধরছি, ওরা হা করে তাকা থেকে কেমনে সম্ভব, ওই 11 কেজি মাছ এখন হিসাব করো। তো মনোকালচার, পলিকালচার, যে ওদের যে তথ্য, এই যে মিডিয়া ওদের হাতে, ওরা বোঝাচ্ছে আমাদেরকে যে না এটা ভালো, আমরা বুঝতেছি ওটাই ভালো। এখন উদ্যোক্তাদের প্রতি বক্তব্য হচ্ছে আমাদের প্রচুর পড়াশোনা করা উচিত,
মিডিয়া যেটা বুঝাচ্ছে সেটাকে কোশ্চেন করা উচিত, যে এটা যেটা বলছে এটা কি সঠিক বলতেছে, আরেকটু পড়াশোনা করে দেখি হ্যাঁ ভিন্ন মত কি আছে, একটু গুগল করে দেখি, এবং 90 বছর 80 বছর বয়সী যারা আছে তাদের সাথে একটু আলোচনা করি। আর এই মানুষগুলোকে তো পরে আর পাওয়াও যাবে না। শেষ। তারা যে পরামর্শ দেয়, আমাদের শুধু টাকার অঙ্কে হিসাব না করে, এই যে যেটা পলিকালচার মনোকালচার, একইভাবে এগ্রিকালচার ওই পরিমাণ টাকা নাই। টাকায় যদি ইনকাম করতে হয় তাহলে তো অনেক কাজ করা যায়, ইয়াবা বিক্রি করলে প্রচুর টাকা, খুব ভালো ব্যবসা। ঠিক আছে, হ্যাঁ। এবং এই কৃষিকাজগুলো অত টাকা না, কিন্তু ইয়াবা খেয়ে রাস্তার ধারে ফুটপাতে পড়ে থাকার চাইতে সুস্থভাবে ওই পুঁটি মাছটা জমি থেকে নিজেই ধরে নিয়ে আসবো, তারপর ভাজা করে খাবো, এটা তো ভালো। হ্যাঁ, এই যে পারপাস অফ লাইফ। আমরা সভ্যতা থেকে আমরা শুধু নিচ্ছি নাকি ফেরতও দিচ্ছি, কতটুকু দিচ্ছি, পরে জেনারেশন জন্য কিছু রেখে যাচ্ছি কিনা, এটা বিচার করতে পারবো। আর উদ্যোক্তাদের জন্য কথা এরকম, প্রচুর পড়তে হবে, জানতে হবে, MBTI টেস্ট দিতে হবে, আমার ক্যারেক্টার অ্যানালাইসিস করতে হবে, ক্যারেক্টার অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আমাকে প্রস্তুতি নিতে হবে, আগামী 20-35 বছরের প্ল্যান করতে হবে, আমি আমার সারা জীবন ধরে এটা করতে চাই, সেটার ব্যাপারে নিজেকে এক্সপার্ট করে তুলতে হবে। এখন যদি আমাকে ডাক্তার হতে বলে আর আমার যদি মনে হয় যে না আমি ভেটেরিনারি ডাক্তার হলে সবচেয়ে ভালো হবে, তাহলে আমি ভেটেরিনারি ডাক্তার হয়, মানুষের ডাক্তার হওয়ার দরকার নাই। তো এই যে লম্বা গোল সেট করে, নিজের ক্যারেক্টার বুঝে লম্বা গোল সেট করে, সেটার জন্য লম্বা প্রস্তুতি নেওয়া। ভাইয়া MBTI এর কথা যেহেতু বললেনই, যে আমাদের পিছনেই অবশ্য এই রিলেটেডই 2টা বই ডিসপ্লেতে রাখা আছে, আমি জাস্ট নামগুলো বলি। একটা হচ্ছে ডু হোয়াট ইউ আর, আর আরেকটা হচ্ছে নার্চার বাই নেচার। এই 2টা বই খুবই পাওয়ারফুল, এই 2টা বই হচ্ছে পড়তে পারেন চাইলে। আচ্ছা। এবং মানে আমি অবাক হয়ে গেছি MBTI টেস্ট দেওয়ার পরে, আমি আমার ক্যারেক্টারের দিক থেকে সবচেয়ে ভালো করবো নাকি ফান্ড রেজ করার জন্য। অবাক হয়ে গেছি, অদ্ভুত। আল্লাহ বাঁচাচ্ছে যে যেটা আমার মানে সৌভাগ্য আর কি, সেদিকেই যাচ্ছে, যেটা আমার ক্যারেক্টারের সাথে যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক মানে সুন্দর করে আপনি গুছিয়ে এন্ডিংটা দিলেন। আমার মনে হয় এখানে আসলে বেশ কিছু ইনসাইটফুল পয়েন্ট ছিল। তো খুব ভালো হয় যেটা হচ্ছে আমরা রিসেন্টলি এপিসোডগুলোতে করছি, যারা এই আলোচনাটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনেছেন, তো তারা এখান থেকে কি কি পয়েন্ট নিতে পেরেছেন ওইটা যদি আপনি হচ্ছে পয়েন্ট আকারে লিস্ট করে হচ্ছে কমেন্টে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। আপনার এই কমেন্টটা দেখে হয়তো অন্যরাও ইন্টারেস্ট পেয়ে হয়তো ওই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, যে হোয়াটস দেয়ার, এটা জানার জন্য, যে এই জিনিসগুলো জানবে, বুঝবে, হয়তো মাথায় একটা নতুন চিন্তা আসবে, যেটা হয়তো এমনিতে আমাদের আটপৌরের জীবনে হচ্ছে অনেক সময় আসে না যে চিন্তাগুলো, বা টকিং পয়েন্টস উঠলে ওই চিন্তাটা মানুষের মাথায় আসতে পারে। আর একটা কোশ্চেন প্রচুর আসবে, যেটা নিয়ে বিব্রত থাকি, সেটা হচ্ছে যে জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাই। হ্যাঁ, এখন আমি ওখানে গিয়ে যে ফোন নাম্বার দিব, ইমেল দিব, সেটা তো গুগল অ্যাপ মানে করে না, অ্যাকসেপ্ট করে না। তো ওখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যান, freshy.farm, ওইখানে গিয়ে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো মেসেজ দিতে গেলে সালাম না দিয়ে, মানে সালাম দেন, তারপরে এক্স্যাক্টলি একটু লম্বা করে কি জানতে চান ডিটেলস লিখে, অনেকে এসে শুধু সালাম দেন, ভাই ভালো আছেন, অথবা আপনার পরিবার ভালো আছে, এখন লম্বা হিস্ট্রি শুরু হয়ে যাচ্ছে। তো ওই কোশ্চেনগুলো আসলে অ্যান্সার দিতে গিয়ে আমি বিব্রত বোধ করি, দিনে 500-700 এরকম মেসেজ আসতেছে, এটা একটা বিপদের ব্যাপার। এবং উত্তর না দিলে অনেকে ভাবে যে জাহিদ ভাইয়ের অহংকার হয়ে গেছে, খুব সমস্যা, এটা নিয়ে খুব বিপদ অবস্থার মধ্যে আছি। সো যদি কেউ মেসেজ দেন তাহলে যা জানতে চাচ্ছেন একটাতে সালাম দিয়ে একটা ডিটেলসে লিখে দেন, আমি যদি সেটা গোছানো পাই তাহলে অবশ্যই অ্যান্সার দিব। হ্যাঁ, অতটা অহংকারীও না। আমরা চাইলে হচ্ছে ভাইয়া দিয়ে দিতে পারবো, মানে ওয়েবসাইটের ঠিকানাটা আমরা হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে পারবো ভিডিওতে। তো প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। মানে মানব জীবনে হচ্ছে সবচেয়ে মূল্যবান রিসোর্স হচ্ছে সময়। সো যারা এই সময়টা আমাদের সাথে দিলেন তাদের অনেক ধন্যবাদ এই আলোচনাটা শোনার জন্য। ইনশাল্লাহ আশা করি যার যার নিজের মতো করে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। ইনশাল্লাহ পরের এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।